আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আমি মৃন্ময়ী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু সংবাদের দিকে। উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। 17তম উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী 7ই আগস্ট নির্বাচন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করবে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 21শে আগস্ট। সেই মনোনয়নের স্ক্রুটিনি হবে 22শে আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 25শে আগস্ট। নির্বাচন আগামী মাসের 9 তারিখ মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দিতে পারবেন সাংসদরা। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আচমকাই ইস্তফা দেওয়ার পর মাঝপথেই রাজ্যসভার চেয়ারম্যান বাঁচতে নির্বাচন করা হচ্ছে। ভারতের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার নির্দিষ্ট মেয়াদকাল শেষ হওয়ার আগেই উপরাষ্ট্রপতি নির্বাচন করা হচ্ছে। শুক্রবার আগরতলা মাস্টারপাড়াস্থিত শ্রীরাম শিশু শিক্ষা কেন্দ্রের 42তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের কামনা করেন স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভির ডিরেক্টর অভিষেক দে। শুক্রবার আগরতলা মাস্টারপাড়াস্থিত শ্রী রাম শিশু শিক্ষা কেন্দ্রের 42তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভির ডিরেক্টর অভিষেক দে সহ অন্যান্যরা। আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বক্তব্য রেখে বলেন, 1984 সালে শ্রীরাম শিশু শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠা হয়েছিল। আজ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। এটা সকলের জন্য একটা বিশেষ মুহূর্তের সাক্ষী। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিদ্যালয়ে। তিনি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, যারা দেশের ভবিষ্যৎ নির্মাণ করছে তাদের অত্যন্ত শুভেচ্ছা। আপনারা কিন্তু করছেন, আমি কিন্তু তাদেরকে দেখছি। আজকে আমরা একটা বিশেষ মুহূর্তের সাক্ষী। যে 1984 সালে শ্রীরাম যে স্কুল প্রতিষ্ঠা হয়েছে, আজকে প্রতিষ্ঠা দিবস ফাউন্ডেশন ডে, সে উপলক্ষে আমরা আজকে এই জায়গায় এসেছি। রয়েছেন আমার স্নেহাস্পদ মন্ত্রী, রয়েছেন আমাদের কৃষি অধিকর্তা প্রাক্তন, রয়েছেন ডাক্তারবাবু যিনি প্রাণের সময়ও রুনটি তারা সবাই মিলে রাজ্যের বিভিন্ন মানুষকে ওনারা সহযোগিতা করেছেন। আর আপনারা যারা ভারতবর্ষের ভবিষ্যৎ, শুধু রাজ্যের ভবিষ্যৎ বা পাড়ার বা আমরা এই ওয়ার্ডের ভবিষ্যৎ না, আমাদের রাজ্যের না, আমাদের দেশের ভবিষ্যৎকে আপনারা যারা নির্মাণ করছেন, এমন আমার শ্রদ্ধা শিক্ষিকাবৃন্দ, স্নেহের কচি কাঁচা শিশুরা, আপনারা যারা অভিভাবক অভিভাবিকারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার প্রণাম। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভির ডিরেক্টর অভিষেক দে বক্তব্য রেখে বলেন, বিদ্যালয় দীর্ঘ 42 বছর ধরে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। বর্তমানে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এটা এই বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। এর জন্য প্রশংসা করেন তিনি আরো বলেন, বিদ্যালয়ের সাফল্য ধরে রাখতে আগামী দিন বিদ্যালয়ের পাশে থাকবেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বার্থে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলেই জানান। রয়েছেন প্রাক্তন ডাইরেক্টর এগ্রিকালচার শ্রী অরুণ ভট্টাচার্য মহোদয়, পাশাপাশি আমার রয়েছেন আমার বন্ধুবর শ্রী অর্ণববাবু এবং স্কুলের সমস্ত খুদে বাচ্চারা এবং শিক্ষিকারা। 42 বছর ধরে একটি স্কুলের প্রতিষ্ঠান চলছে, এটা নিজেই একটা সাফল্যের কথা তুলে ধরা হয় যে 42 বছর ধরে একটা স্কুল সাফল্যের সাথে এগিয়ে চলছে। এটার জন্য আমি সবার থেকে একটা করতালি চাইবো যে 42 বছর ধরে তারা বিভিন্ন পরিশ্রম করে বাচ্চাদের পাশে রয়েছে। এবং ধন্যবাদ থেকে আমি জানতে পারলাম যে এখানে অনেক প্রাক্তন ছাত্রছাত্রীরা বাইরের অনেক জায়গায় সুপ্রতিষ্ঠিত, সেটাও একটি গর্বের ব্যাপার আমাদের জন্য। আমি আর হলবিদ্যা যখন গত বছর এসেছিলাম
আন্টি ছিলেন এবং আন্টি আমাদের উৎসাহ দিয়েছিলেন এবং গত বছর আমার খুব ভালো লেগেছিল যে বাচ্চারা কি সুন্দর করে এখানে পড়াশোনা করছে। আজকের দিনে যতই আপনারা বলুন প্লে গ্রুপ বলুন যা খুশি বলুন, কিন্তু বেসিক শিক্ষা যেটা হয় সেটা এইসব স্কুলেই দিতে পারে এবং এই বেসিক শিক্ষাই হচ্ছে ফরমেশন ফর বেটার হিউম্যান বিং। লাইন ধরে যাবে। তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমি স্কুলে সাফল্যতা সবসময় কামনা করি এবং স্কুলে পাশে আমি সর্বদাই রয়েছি এবং অন্যকেও বলবো যে যখনই যা কিছু রাখবে করতে হবে মনে হয় এক ডাক দেবে, আমি আর বিদ্যা এক ফোনে আমরা দিচ্ছি। ধন্যবাদ। আয়োজিত অনুষ্ঠানে কঞ্চিগাছাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কঞ্চিগাছাদের সফল ভবিষ্যতের কামনা করে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। স্যান্দন টিভি। বেহাল রাস্তা নিয়ে প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ আমজনতার। ঘটনা ৪৬ নম্বর সুরমা কেন্দ্রের ৩টি স্থানে পথ অবরোধে বসে জনগণ। রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে শুক্রবার ৪৬ নম্বর কেন্দ্রের ৩টি স্থানে পথ অবরোধে বসে জনগণ। তাদের দাবি রাস্তার সংস্কার করতে হবে। এর মধ্যে একটি রাস্তা হলো বড় সুরমা থেকে দুর্গা চৌমুহনী রোড, অপর সড়কটি হলো লালছড়ি সড়ক ও বাংলাদেশ সীমান্ত কাঁটাতার সংলগ্ন চন্দননগর সড়ক। এই ৩টি সড়কের বেহাল অবস্থা। এরই প্রতিবাদে শুক্রবার বড় সুরমা থেকে দুর্গা চৌমুহনী সড়ক, লালছড়ি ও দেবনাথপাড়া এলাকায় মানুষ ও গাড়ি চালকরা পথ অবরোধ করে। ১ বছর আগে সমস্ত এলাকায় পথ অবরোধ হয়েছিল। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ঠিক করে দেবে, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার করে না দেওয়ায় মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে PMGSY থেকে নাকি ঠিক করা হবে, কিন্তু এখনো রাস্তার কাজ হয়নি, তাই তারা পথ অবরোধে বসে। এদিকে এক ব্যক্তি জানান, দীর্ঘ ১০ কিলোমিটার পথ এতটাই বেহাল অবস্থা যা দিয়ে চলাচল করা সম্ভব নয় বলেই চলে। এই রাস্তা দিয়ে একজন রোগী পর্যন্ত নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। প্রতিনিয়ত দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এমনকি এই রাস্তা দিয়ে অটো চলাচল করতে গিয়ে ভাড়াও বেশি নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। আজকে ১ বছর যাবৎ আমরা এই রাস্তাটা বেহাল অবস্থা, প্রায় ১০ কিলোমিটার জায়গা। আমরা এদিকে যান চলাচল করতে গিয়ে অসুবিধা হয়, সমস্যা রোগী লিয়ে যাইতে গিয়ে অসুবিধা হয়। প্রায় একটা গাড়ি গেলে একজন সাধারণ লোক রাস্তাতে চলাফেরা করতে গিয়ে খুব অসুবিধা হয়। আপনারা দেখেন যে এই রাস্তাটার কি বেহাল অবস্থা। মরাছড়া টু বড় কমলপুর রাস্তা, তো রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার মধ্যে গাড়ি যানবাহন চলতে পারে না, এমনকি রুগী গেলে রুগী অসুস্থ হয়ে যাইতে পারে না, গাড়ির মধ্যে এমনি মারা যায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্যান্দন টিভি। আগরতলা সরকারি নার্সিং কলেজের ২য় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলা সরকারি নার্সিং কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে বিশেষ সাফল্যের জন্য বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের চেষ্টা করে যাচ্ছে। রাজ্য সরকার নার্সিং কলেজ খুব গুরুত্বপূর্ণ, কারণ স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে গেলে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্যের ছেলে মেয়েদের যেন নার্সিং পড়ার জন্য বহির্রাজ্যে যেতে না হয় তার ব্যবস্থা করার চেষ্টা করছে রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে বেশ কিছু নার্সিং প্রতিষ্ঠান রয়েছে। এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিক দিয়ে ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে এখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। পশ্চিমবঙ্গের সাহা টেক্সটাইল এবার ত্রিপুরা রাজ্যে তাদের শোরুম খোলা হয়েছে। শুক্রবার রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে শোরুমের উদ্বোধন করা হয়। দিনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে।
মানুষের রুচির পরিবর্তন হয়েছে। অন্যান্য রাজ্যের মানুষের সাথে তাল মিলিয়ে রাজ্যের মানুষ যেন চলতে পারে সেই দিশায় বর্তমান সরকার কাজ করছে। রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, রাজ্যের জিএসডিপিও বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া। সাহা টেক্সটাইল মানে কি, অ্যাকচুয়ালি যারা পুরুষ, যারা মেয়ে, তাদের পক্ষে জানাটা ইনিশিয়ালি একটু কষ্টকর। কারণ আমরা জানবো লিভাইস, আমরা জানবো লি, পেপে, এই সমস্ত সম্পর্কে। আর যারা মহিলারা, বিশেষ করে স্ত্রীরা রয়েছে, মায়েরা রয়েছে, তাদের জন্য সাহা টেক্সটাইল খুবই প্রসিদ্ধ। এবং আমার বলতে দ্বিধা নেই যে আজ তার নতুন করে পথ চলা শুরু হয়েছে আগরতলাতে। দেখবেন আগামীকাল থেকে, পরশু থেকে একটা লাইন লেগে থাকবে মহিলাদের। এটা রুচির বিষয়, এটা বিশ্বাসের বিষয়। এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গে, কলকাতায় সাহা টেক্সটাইল মানুষের বা মহিলাদের একটা বিশ্বাস অর্জন করে নিয়েছে। জম্পুইজলা সড়কের জগন্নাথ পাড়ায় পুরানো বিশালাকার গাছ ভেঙে পড়ে রাস্তায়, স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরে রাস্তা পরিষ্কার করার কাজে হাত লাগায় টিএসআর জওয়ানরা। গোলাঘাটি জম্পুইজলা সড়কের জগন্নাথ পাড়ায় পুরানো বিশালাকার গাছ ভেঙে পড়ে রাস্তায়, স্তব্ধ হয়ে যায় যান চলাচল। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে বিশালাকার গাছটি রাস্তায় আছড়ে পড়ে। রাতে এই দুর্ঘটনার শিকার হয় কয়েকজন বাইক আরোহী। শুক্রবার সকাল পর্যন্ত বন দপ্তরের দেখা নেই। বাধ্য হয়ে স্থানীয়রা কিছু ডালপালা সরিয়ে ছোট গাড়ির চলাচলের ব্যবস্থা করেন, কিন্তু বড় গাড়ি চলাচল করতে পারছে না। শেষ পর্যন্ত টিএসআর জওয়ানরা রাস্তা পরিষ্কারে হাত লাগায়। দীর্ঘক্ষণ চেষ্টা করে বিশালাকার গাছটি কোনো ক্রমে খানিকটা সরিয়েছে টিএসআর জওয়ানরা। এরপর থেকে বড় গাড়ি চলাচল শুরু হয়। স্থানীয় প্রাণতোষ দাস নামের এক ব্যক্তি জানান, কিছুদিন পরপরই গাছ ভেঙে পড়ে রাস্তায়। এছাড়া শুকনো ডালপালা প্রায় ভেঙে পড়ে পথচারীদের ওপর। কখনো গাছ ভেঙে পড়ে ফসলের জমিতে, ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। সংশ্লিষ্ট দপ্তরের হেলদোল নেই বলেই জানান প্রাণতোষ দাস। এছাড়া প্রায়ই গোলাঘাটি বাজারে রাস্তার দুপাশে থাকা বিশালাকার গাছ এবং ডাল ভেঙে পড়ে। এ বিষয়ে ব্যবসায়ী হরিধন দাস জানান, 1990 সালে গাছ লাগানো হয়েছিল। এখন গাছগুলো বিশাল আকৃতির হয়েছে। কখনো গাছ ভেঙে পড়ে, আবার কখনো ডালা ভেঙে পড়ে। আহত হয় ক্রেতা বিক্রেতারা। অজানা আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা। অনেক সময় বাজারে হরিনাম সংকীর্তনে রান্নার জন্য শুকনো ডালা নিতে গেলে বাধা দেয় বন দপ্তর, কিন্তু গাছগুলি নিয়ে কোনো রকম উদ্যোগ গ্রহণ করছে না বলেই জানান। কালকা সন্ধ্যাবেলা বসছে দাদা, রাত্রে মানুষ বাড়ি যাওয়ার সময় করছে। গাড়ি চলাচলে কোনো অসুবিধা হইতেছে? হ্যাঁ, অসুবিধা হইতেছে তো অনেক। এখন রাস্তা পরিষ্কার করছে কারা? পরিষ্কার টিএসআর পার্টি করছে দাদা। অনেক বছর হয়েছে, 1990 সালে এই গাছটি লাগাইছিল। অনেক বছর হয়েছে গাছগুলা, এই ডালাগুলা না অপুষ্ট হয়েছে, ভাঙ্গা সেইরা বাজারে ক্রেতা বিক্রেতা আয়ে তাদের উপরে এই অনেক সময় পড়ার আশঙ্কা থাকে। এমন একটু আগেও এখানে একটা ঘরের মধ্যে বসছে ডাল ভাঙ্গা, মানে বিরাট মানে আশঙ্কাজনক। নামতে চলতে হচ্ছে, কষ্ট হইতেছে বাজারের মধ্যেও, রাস্তার মধ্যেও। কালকে রাত্রে, গতকাল রাত্রে একটা রাস্তার মধ্যে একটা ঢালা পড়ে যায়, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে না, আসা যাওয়া খুব অসুবিধা হচ্ছে রাত্রে 10টার দিকে। এই শুকনা ডালাগুলি এগুলা যদি আমরা সামাজিক কোনো কাজে বাজারের মধ্যে কীর্তন চলাকালীন যদি শুকনা ডালারি আনি, আমরা দপ্তরের থেকে আমরা বাধা বিঘ্ন করে, তাইলে এগুলা যদি মনে করেন দপ্তর যদি এটা না দেখে, সাধারণ মানুষের চলতে ফিরতে খুব অসুবিধা। তবে এটা বলার অপেক্ষা রাখে না, চারিদিকে বৃক্ষ নিধন হচ্ছে। এই সময়ে গাছগুলিও বড় ভূমিকা পালন করছে পরিবেশকে নির্মল রাখার জন্য। তাই এই গাছগুলো একেবারে না কেটে ডাল ছেটে দিয়ে রাখার মতো বন্দোবস্ত করা যেতে পারে, তাহলে কোনো রকম বিপদের আশঙ্কা নেই বলেই মনে করছে সচেতন নাগরিকরা। স্যান্দন টিভি। রাজধানীর বটতলা থেকে দশমী ঘাট পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ চলছে, কিন্তু কাজ চলছে কচ্ছপের গতিতে। বিগত 8 থেকে 10 দিন ধরে এই কাজ চলছে, যার কারণে বর্তমানে ক্ষতির সম্মুখীন রাস্তার পাশের একাংশ ব্যবসায়ীরা। 14 থেকে 15টি দোকান বন্ধ হয়ে রয়েছে। কারণেই দোকানের সামনে ড্রেন নির্মাণের ফলে তাদের দোকানে যাওয়া আসার রাস্তা নেই।
দোকানগুলিতে ক্রেতারাও যেতে পারে না, ফলে তারা ক্ষতির সম্মুখীন। এক ব্যবসায়ী জানান, ধীর গতিতে ড্রেন নির্মাণের কাজ চলছে, যার কারণে ক্রেতারা দোকানে আসতে পারছে না। বেশ কয়েকটি দোকান বন্ধ হয়ে রয়েছে, ফলে তাদের কোনো ব্যবসা হচ্ছে না। তিনি দাবি জানান, দ্রুত ড্রেন নির্মাণের কাজ শেষ করা হোক। কতদিন যাবত এই ড্রেনের কাজ চলতেছে? 14 দিন ধরে। এতে কি আপনাদের দোকানে কোনো প্রভাব পড়তেছে? কালকেই দোকান 13 থেকে 14 দিন ধরে দোকান বন্ধ। কাস্টমার যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে, তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও 2 দিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এটা কি প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ। হ্যাঁ, টেম্পোরারি। এখন অবধি আপনারা দিচ্ছেননি এরকম, মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু 2 দিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণ না করে সরকার মিথ্যা প্রচারে ব্যস্ত, এমনটাই দাবি করল ডিওয়াইএফআই। শুক্রবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং সভাপতি পলাশ ভৌমিক জানান, বর্তমান সরকার গত 7 বছর 4 মাসে মাত্র 19,000 চাকরি দিয়েছে বলে সফলতার বাজনা বাজাচ্ছে। অথচ 2018 সালে সরকারে প্রতিষ্ঠিত হওয়ার সময় বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে উল্লেখ ছিল রাজ্যের বিভিন্ন দপ্তরে 50,000 শূন্য পদ করে আছে এবং এগুলো সরকারে প্রতিষ্ঠিত হওয়ার 1 বছরের মধ্যে পূরণ করবে বলেই অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল। এই প্রতিশ্রুতির কি হয়েছে জানতে চাইল ডিওয়াইএফআই। তারা আরো বলেন, বর্তমান সরকারের 7 বছর 4 মাস সময়ে রাজ্যে বিভিন্ন দপ্তর থেকে 30,000 সরকারি চাকরি কর্মরত কর্মচারীরা অবসর গ্রহণ করেছে। অথচ সেই অনুযায়ী শূন্যপদ পূরণ হয়নি, বরং লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছর 3 থেকে 3,500 শূন্যপদ অ্যাবিউলিশ হয়ে যাচ্ছে বা অ্যাবিউলিশ করে দিচ্ছে সরকার। তিনি আরো বলেন, গত বিধানসভা অধিবেশনে যে তথ্য পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তরের শূন্যপদের সংখ্যা হলো 12,190 জন, স্বাস্থ্য দপ্তরের শূন্যপদের সংখ্যা হলো 7,675 জন, ডিডব্লিউএস এবং পূর্ত দপ্তরের শূন্যপদের সংখ্যা হলো 4,328টি, স্বাস্থ্য দপ্তরের শূন্যপদের সংখ্যা হলো 7,315টি। অর্থাৎ 50,000-এর মতো পদের মধ্যে মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তরগুলোর মধ্যে 62% শূন্য পদ রয়েছে। তিনি আরো বলেন, রাজ্যের 2,167টি বিদ্যালয় রয়েছে যেখানে একজন প্রধান শিক্ষক নেই। রাজ্যের ইঞ্জিনিয়ার পদের শূন্য পদ 1,619টি। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী অনুষ্ঠান থেকে দাবি করছেন বামফ্রন্ট সরকার নাকি পার্টি অফিস থেকে চাকরি বিলি করত। এটা সম্পূর্ণ মিথ্যা। এই মুখোশ খুলে দিতে চায় ডিওয়াইএফআই। আগামী দিনের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করা হবে বলেও জানান তিনি। আমাদের প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে 2018 সালে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করেছিলেন, ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছিলেন। সেই ভিশন ডকুমেন্টে একটা অ্যাকশন পয়েন্ট ছিল, যার মধ্যে 10টা পয়েন্ট ছিল। এই 10টা পয়েন্ট 2018 সালে যা প্রকাশ করেছিলেন তখনও মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যিনি, তিনি বিজেপিই করতেন, হয়তো নতুন করে বিজেপিতে যুক্ত হয়েছিলেন। তার 1 নম্বর যে পয়েন্ট 2018 সালের ভিশন ডকুমেন্টের অ্যাকশন পয়েন্টের 1 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড। 7 বছর 4 মাস হলো এই বিজেপি সরকারের। মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, 19,000 সফলতা নিয়ে বেড়াচ্ছেন, এই অ্যাকশন পয়েন্টের 1 নম্বর পয়েন্ট সম্পর্কে আপনার কি বক্তব্য? 18 সালের ভিশন ডকুমেন্টে এই 5 নম্বর পেজের লেবার এন্ড এমপ্লয়মেন্টের 7 নম্বর পয়েন্টে এই কথা বলা হয়েছিল 50,000 শূন্যপদ সরকারি দপ্তরে 1 বছরের মধ্যে পূরণ করবে। 18 সালের পর 2025 সালের আগস্ট মাসের আজকে 1 তারিখ, সরকারের বয়স হচ্ছে 7 বছর 4 মাস। যেখানে 1 বছরে 50,000 চাকরি হওয়ার কথা ছিল,
7 বছর 4 মাস পর মাননীয় মুখ্যমন্ত্রী সফলতার ধ্বজা উড়াচ্ছেন, 19,000 চাকরি হয়েছে বলে। আমবাসা মহকুমার কমলাছড়া এলাকায় অবৈধভাবে বসবাস করছে 13টিরও বেশি পরিবার। এমনই এক গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছে কমলাছড়া এলাকার বাসিন্দা। জমির প্রকৃত মালিক খতিন মোহন মলসুমের সন্তান রেশমিলা মলসুম। জানা গেছে দীর্ঘদিন ধরেই রেশমিলা মলসুম পরিবারের ব্যক্তিগত জমিতে কিছু পরিবার অনাধিকারভাবে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে চলেছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন জমির মালিক। তিনি সকল চেষ্টা ব্যর্থ হয়ে অবশেষে তিনি মহকুমা শাসকের দ্বারস্থ হলে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের নোটিশ জারি করা হয়। তবুও নোটিশ পাওয়ার পরও উচ্ছেদ হওয়ার পরিবর্তে জমি ছাড়তে অস্বীকার করেন ওই অবৈধভাবে বসবাসকারী পরিবারগুলো। ফলে উদ্বিগ্ন ও হতাশ খতিন মোহন মলসুম এখন আর কোনো পথ না পেয়ে সরাসরি রাজ্যের সাধারণ জনগণের কাছে আবেদন জানিয়েছেন। এছাড়াও আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলেন এটা তার পৈতৃক জমি। বহুবার বলার পরও জমি ছাড়ছে না তারা। প্রশাসনের কাছে গিয়েও কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না, তাই সহযোগিতার দাবি জানান তিনি। আমার বাবার জায়গাতে কয়েকজন ফ্যামিলি এখানে দখল করে বয়ে গেছে, অনেকজন আছে। তো তারা কই থেকে আসছে এটা তো জানি না আমি। তাহলে আমি আগে আমরা কেস করছিলাম একবার, এই কেসটা বেশি আগাইছে না আর কি, বন্ধ হয়ে গেছে। তারপরে একজন করে মানে বইরা গেছে আর কিছু কত জমি আছে এমনি 13 ফ্যামিলি আছে এখানে বয়ে গেছে। তারা ঘর বানাইতে না করলেও আমরা যাবো আর কি, সবাই গেলে আমরা যাবো এমন করে আর কি। এটার লেগে চাই আর কি আমি আপনারা সাহায্য একটু কাগজ একটু ডকুমেন্টস ভেরিফাই হতে। ইলিগাল মাইগ্রেন্টসের মতন আমি তো জানি না, অত কনফার্ম না আর কি। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে পরিকল্পনা দপ্তরের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অভিষেক চন্দ্র, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক বিশাল কুমার, পুলিশ সুপার, অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের পরিচালক সহ অন্যান্যরা। মন্ত্রী সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন, ত্রিপুরার দ্রুত টেকসই উন্নয়ন জাতীয় অগ্রগামী রাজ্যে পরিণত হচ্ছে। পশ্চিম ত্রিপুরায় এই সফলতা জেলাভিত্তিক সমন্বয়, তথ্যের স্বচ্ছতা এবং উদ্বোধনের মডেল হিসেবে বিবেচিত হতে পারে। জনগণের সক্রিয় সহযোগিতায় 2030 সালের মধ্যে 17টি এইচডি অর্জনে বদ্ধপরিকর সরকার। মন্ত্রী আরও জানান, 2027 সালের জনগণনা ও 8ম অর্থনৈতিক জনগণনার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই কাজে জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক উন্নয়নের কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রাক পরীক্ষা হিসেবে এমসি এবং বামুটিয়া আরডি ব্লকের লক্ষ্মীলুঙ্গা গ্রামে কাজ শুরু হয়ে গেছে। গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য SDGs অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃতক প্রকাশিত SDG ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা SDG ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে NER জেলা SDG ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত SDG NER ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছে। সব খবর, সব আপডেটের জন্য চোখ রাখবেন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতা যার ঐতিহ্য।